আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের ৪১ এবং ৪২ নম্বর পর্ব। বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে। শায়েরও শেষমেশের সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন, যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করলো। পরক্ষণে পরীর মনে হলো শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটাও ওর অভিনয় মাত্র। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করার পক্ষে সম্ভব নয়। এক সময় সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিলে কি খুব ক্ষতি হতো? যুদ্ধ তো হতো না, কোনো পৃথিবী ধ্বংসও হতো না। সবশেষে কেন এই নামটা নিল নওশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরী দমবন্ধ হয়ে মারা যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নওশাদ আর কবির কোনো কথা বলে না, চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নওশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি শায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? সব কিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানো, কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেনি। তবুও তোমার বাবা শায়েরকে করা হুকুম দেন, তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমি তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না, সেটাও ভেস্তে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক হলো। আমি কলপারে এমনি এমনি পড়িনি। শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়ের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকই যায়। ওই দিন কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে, কিন্তু না, শায়ের আবারও পল্টি খেলো। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দিই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা ঘাড়ে এলো। শহরের ডাক্তার ৩ জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেবে। সব ঠিক করা ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠালো ওরা। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গণ্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে ওত পেতেছিলাম, কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের দুজনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যা না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়, ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল, তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। শায়ের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল।
এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার বাবা শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেবে, তাই ওর ইচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবলো সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কী দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল সায়েরের কাছ থেকে, কিন্তু সায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করেছিল সেদিন সায়ের, কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে, তবে সেও শেখরের মতো ফায়দা উঠালো। সায়েরকে বলল যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে সত্যি বলবে না। সায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে সায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো, যখন জানতে পারলাম পালক সাঁতার জানতো, তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়? তাই তাদেরকেও মরতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো বলি, সায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। সায়েরের সাথে আমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু সায়ের নিজের বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু উনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু সায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় সায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে সায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়। আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে সায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, এ তো মানা যায় না। তাই জুম্মানকে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পরি। সায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি সায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরে চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনও চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললেই সায়েরকে দেখতে পাবে এবং সায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে, না জানি ওই রাতটা ওর কীভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো সায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না। তাহলে আমার মৃত্যুর সাথে সাথে কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবেই না। নওশাদ চল এখন, পরীকে বড়বারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘোরাতে ঘোরাতে যে চলে এলো। কবিরও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাহিরে কড়া পাহারা। বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মোগল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গেল। বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই। ওই মেয়েটা চতুর বেশি। কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ গর্জে উঠে বলে, হোক দেরি, আগে পরীকে শেষ করে নেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বোঝো না তুমি। আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনও আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরও আগেই শেষ করে দিতাম। এই খোঁড়া পা নিয়ে কী করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে, কিন্তু এজন্য তো নওশাদের কোনো দোষ নেই। সায়েরের জন্য সব হয়েছে।
তাই ওর ক্ষোভ এখনও রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সবসময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল সায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো সায়েরের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব করে রেখেছে, তাহলে সায়ের এখানে পৌঁছালো কীভাবে তা ভেবে পাচ্ছে না। নওশাদ রেগে আগুন। সে বলল, এজন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে। সব কিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে, দড়িটা দিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের রেহেম কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই সায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলো পাথারি ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে কী হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই সায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। সায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে সায়েরের চোখে চোখ রাখে কবির, যেন আগ্নেয়গিরির লাভা ওই চোখে। কবির বুঝলো এই মুহূর্তে যদি সায়ের ওকে শেষ করেও দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। সায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি। সায়ের রুষ্টচিত্ত কণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে সূচও ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কীভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়ল, সায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল সায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগোলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই শেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত, তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন। মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে সায়েরের কথাগুলো হজম করে নিল। সায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো সায়েরের জানা। না হলে সায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো সায়ের। পরী সায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। সায়ের সাথে সাথে পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি, চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে সায়েরকে দুলে ঠেলে দিল। বলল, ছোবেন না আমাকে আপনি। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন, সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। সায়ের নওশাদের দিকে তাকালো, সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে। তাই সায়ের শান্ত স্বরে বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না, চুপচাপ পা বাড়ায় সায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ, কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল, কারণ আচমকাই কবিরের গলার ভিতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির, মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি সায়েরেরও না। নওশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরী নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরী দাঁড়িয়েছিল, তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরী আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ানো নওশাদের দিকে। তবে নওশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। সায়ের নিজেও পরীকে জাপটে ধরে, টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছোটাছুটি করছে। সায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরীজান, আপনার লেগে যাবে, একটু শান্ত হন। ছাড়ুন আমাকে, ওকে মারতে না পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনও সময় আছে সায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকে ছাড়বেও না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারবো না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না, তবে নওশাদ বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোক পড়ি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নওশাদের দিকে তাকালো। নওশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরী তো সব জেনেই গেছে, এটুকু জানলে ক্ষতি কী? কী এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে?
অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে কী জবাব দিবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাবো, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। মূর্খ পিতা আপনি। ইহকাল পরকালে আকাশ পাতাল তফাৎ। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি আর আমার প্রতিশোধের আক্রোশ, কার জয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরবো না। ভুলে যাবেন না, আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে। তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে বলে, পরীকে রেখে চলে যাও, শায়ের না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসলো, এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো। বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার। এসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না। চলুন পরি যান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়ে বাগান বাড়ি ত্যাগ করলো। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূরে এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে। বোরখার নিকাবটা টেনে খুলে ফেলছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষটির সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুটছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক। চাঁদের আলো সবারই প্রিয়, কিন্তু সময় যেন সব কিছুতে আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে ছুট লাগালো পরী। শায়ের পরীকে দাঁড়াতে বলছে আর ছুটছে। পরী ছুটে গেল সোনালির কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারলো না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল। পরীকে এইভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। পরী আগের মতোই কাঁদছে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এই ওঠ, কান্দোস কেন তো, রানীর ঘুম ভাঙা যাইব। পরী মাথা তুলে রাখালের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবার কেঁদে উঠল। সে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না। যদি কাঁদলে ঘুম ভাঙতো তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়লো। রাখাল পরীর কথার অর্থ বুঝল না, বোঝার চেষ্টাও করলো না। সে আপন হস্তে সোনালির কবরে হাত বুলাচ্ছে। কোন পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক না কেন, নওশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। শক্ত কণ্ঠে বলল, দোয়া কর আপা, তোমার পরী যেন কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপ আজ বুঝেছে, প্রতিশোধের মানে জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরী। পেছন ফিরতে সে শায়েরকে দেখল। শায়ের এতক্ষণ পরীর কথা শুনছিল। পরীর চাহনি স্থির। শায়ের তা অন্ধকারে উপলব্ধি করতে পারল না। তবে শায়ের এটা বুঝতে পারল যে আজকের পরী সম্পূর্ণ নতুনভাবে তৈরি। শায়েরের জন্যে তার মনে একটুও ভালোবাসা নেই। শায়ের পরীর দিকে এগোলো না, পরী নিজেই আসলো। জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরী। শায়ের বলে উঠল, ওখানে যাবেন না পরী যান, আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরী। আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না, সেটা আমি জানি, তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছু পা হব না। আপনি চলে যেতে পারেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরী যান। চলুন আমরা অনেক দূরে চলে যাই, আমরা ভালো থাকবো সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্টরা সব কিছুকে সহজভাবেই নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। শায়ের পরীর কাছে আসলো। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন, আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরী ধাক্কা দিয়ে সরিয়ে দিল শায়েরকে।
চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না। আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? আমার অনুভূতির সাথে নোংরামো করলেন। অনুভূতি, ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। সায়ের কথার পিঠে কথা না বলে পরি হেঁটে চলল। সায়েরও পরির পিছু নিল। অন্দরের উঠোনে এসে বোরকাটা ছড়িয়ে ফেলে দিল পরি। মালা এখনও বারান্দায় বসেছিল। পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি। পরীকে দেখে মালা ছুটে এলো। মেয়ের দুগালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতা পেয়ে পরি চোখের জলে বুক ভাসালো। মালা কেঁদে যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্দর। রূপালী নিজের চোখ মুছে বলে, পরি তুই সায়েরের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি জানি সব, কিন্তু বিশ্বাস কর, সায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যা বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক, তুই ওর সাথে ভালো থাকবি। পরি রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকলো। কলপারে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরি কলপারে গিয়ে বসলো। কুসুম তখনও ছিল ওখানে। পরি কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে ঘাড় গলা দিয়ে। ঠান্ডা পানি শরীরে পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরি। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। তবুও ইচ্ছে মতো পানি ঢেলে শান্ত হলো পরি। ভেজা কাপড় ছেড়ে সিঁদুর রাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে এলো। সায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল। পরীকে দেখে সে থমকে গেল। পরীর নতুন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে। আজও করলো, তবে আজ যেন ভয়ানক সুন্দর লাগছে পরীকে। চুল মোছেনি, শাড়িটা ভিজে গেছে পানিতে। সায়ের গামছা এনে পরীর কাছে এগিয়ে আসতেই হাত উঁচিয়ে থামিয়ে দিল পরি। বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে। তবুও আমি আপনার কাছে আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে, দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন। আমার আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে। সায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোনো ভালোবাসা নেই আজকের পরীর মাঝে। পাপ সব কিছু দিয়ে আবার কেড়ে নেয় সব। সায়ের আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরি যেন অনেক দূরে। সায়ের জানে না আদৌ কোনো দিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে সায়ের বলে, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী। সুশীলকে হত্যা করে আপনিও পাপী। মানতে পারবেন এটা? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না? পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো। বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি? তাহলে পালক, এবার বলবেন এটাও পাপ নয়? এখন থেকে গল্পের প্রতিটি পর্বে টুইস্ট থাকছে, সুতরাং বাকি পর্বগুলোর টুইস্ট জানতে সাথেই থাকুন। আমি দেখেছি আমার শ্রোতারা বিভিন্নভাবে আমাকে কমেন্ট করে, আপু আপনার স্টোরিগুলো শুনতে অনেক ভালো লাগে, আপু স্টোরি কবে দিবা, আপু আজকে স্টোরি আসছে না কেন। এই যে আমার ভিডিও তোমাদের এত ভালো লাগে, ইউটিউবে এত ভিডিও থাকতে তোমরা আমার ভিডিওগুলো শুনতে চাওয়ার যে আগ্রহ প্রকাশ করো, এটা আমাকে অনেক মুগ্ধ করে। আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটাই মন্তব্য, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।